আজকে আলোচনা করব কবিতার সংকট নিয়ে। আজকের আড্ডায় চিন্তাসূত্রের সকল দর্শক এবং শ্রোতাদের আমি স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে শুনছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পাশাপাশি এই আলোচনায় আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেই প্রশ্নটি আমাদের করতে পারেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের থাম্বনেইল থেকে আপনারা হয়তো দেখতে পেরেছেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু কবিতার সংকট। এখন প্রশ্ন হতে পারে যে আসলে কবিতার সংকট বলতে আমরা কি বুঝি এবং কোন দিক থেকে তা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত, কবিতার সংকটের দৃশ্যমান দুটি দিক রয়েছে। একটি এর গ্রহণযোগ্যতার দিক, আরেকটি হচ্ছে এর প্রত্যাখ্যানের দিক। সব ধরনের কবিতা সব ধরনের শ্রেণীর পাঠকের কাছে সহজে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয়। কেননা কিছু কবিতা আছে প্রথম পাঠেই আমরা মর্মমূলে পৌঁছে যেতে পারি এবং কবিতার বারবার পাঠে প্রয়োজন পড়ে না। আবার এমনও কবিতা রয়েছে যেগুলো হচ্ছে বারবার পাঠ করেও আপনি তার মর্ম উদ্ধার করতে পারেন না, বা আপনার পক্ষে তার গূঢ় অর্থ উদ্ভাবন করা সম্ভবপর হয় না। তাহলে ওই সব কবিতার মধ্যে আবার কিছু কবিতা আছে এরকম যেগুলো গূঢ় অর্থ আবিষ্কার করা না গেলেও তা পুনঃ পুনঃ পাঠে যে কোনো একজন পাঠকের পাঠের স্পৃহা বাড়ে। হয়তো ওই সব কবিতার এমন কোনো চিত্রকল্প, এমন কোনো শব্দের ব্যবহার অথবা এমন কোনো প্রক্রিয়া অথবা উপমা পাঠককে এমনভাবে আকর্ষণ করেছে যে তার দুর্বল কোনো বিশেষ মুহূর্ত বা তার আবেগ বা অনুভূতির অভিজ্ঞতার সাথে মিলে যায়। রসবোদ্ধরা যারা আছেন তারা হয়তো এটাকে বলবেন যে এটাই কবিতার রহস্য, কিন্তু আমি বলবো এটা আসলে কবিতার ভালো লাগা। একটি কবিতা পুনঃ পুনঃ পাঠে বা পুনরায় পাঠে যা পাওয়া যায় তা পুরোটা ব্যাখ্যা করা যায় না, এবং প্রত্যেকবার পাঠের স্তরে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিশেষ ধরনের কবিতায়। ফলে একই কবিতা আপনি স্থান কাল ভেদে এক ব্যক্তির কাছে মনে হবে এক অনুভূতি জন্ম দিয়েছে, ঠিক তেমনি আরেক ব্যক্তির কাছে মনে হবে সেটা রহস্যের অথবা বিস্ময়ের জন্ম দিয়েছে। রহস্য এবং বিস্ময়ের সাথে কিন্তু আবার মজার বিষয় যে বোধের অর্থাৎ অনুভূতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। রহস্য ও বিস্ময় বোধের সাথে যে সম্পর্কটা রয়েছে বোধের, সেটা হচ্ছে চিন্তার বোধ এবং চিন্তার স্বাধীনতার সাথে সম্পর্ক রয়েছে, কল্পনা সীমারেখার সাথে স্বাধীনতা রয়েছে এবং যুক্তির শৃঙ্খলার সাথে স্বাধীনতা রয়েছে। কবিতা লিখতে এসে ব্যক্তি চিন্তার অবাধ স্বাধীনতা ভোগ করবেন বটে, এটা সন্দেহাতীত প্রশ্ন, এটার কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে কল্পনার যে সীমারেখার মধ্যে এই ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে হবে। একই সঙ্গে মনে চলবেন তিনি যুক্তির শৃঙ্খলাও। মনে রাখতে হবে আমাদের সবাইকে যে কবিতা যুক্তিহীন কল্পনার ফানুস নয়, যে এটা আপনি ছেড়ে দিলেন আকাশে উঠতে থাকবে, বা চিন্তার অবাধ স্বাধীনতা মানে আপনার স্বেচ্ছাচারিতা নয়। কল্পনার সঙ্গে চিন্তার এবং আবেগের সঙ্গে যে প্রজ্ঞার মিলন, এই অন্তরাত্মার এবং বহিরঙ্গের মিলন ছাড়া কখনোই আপনি আশা করতে পারেন না যে একটা প্রাণময় কবিতা হবে। কারণ কি, আমরা দেখি যে অজস্র রচনা প্রতিদিন মুদ্রিত হচ্ছে, অজস্র কবিতা প্রতিদিন প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের 21শে বই মেলায় কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে। অধিকাংশ কবি যশ প্রার্থী তারপরও ধারণা যখন কোনো মুদ্রিত আকারে কোনো কবিতা রচিত হয় বা প্রকাশিত হয় তখন তার শিল্পমূল্য আছে। কিন্তু যদি এত বই প্রকাশিত হওয়ার পর মানুষ যদি কবিতার বই না কেনে এবং মানুষ যদি কবিতা না পড়ে, তাহলে বাস্তবতার কিন্তু সম্পূর্ণ একটা ভিন্নভাবে উপস্থাপিত হয় আমাদের কাছে। কারণ কি, কারণ হচ্ছে বক্তা যা ভাবেন আর শ্রোতা তা গ্রহণ করতে পারেন। অর্থাৎ কবি বক্তা হিসেবে যা বলতে চান, শ্রোতা হিসেবে আমি একজন পাঠক হিসেবে তা গ্রহণ করতে পারি না। তেমনি লেখক যা বোঝাতে চান, পাঠক তার বিপরীত অর্থের সন্ধান করে। এই ভাবনার সঙ্গে বাস্তবতার সম্পর্ক অনেক সময় কি হয়, সাংঘর্ষিক হয়। আপনি যেটা ভাবছেন, অর্থাৎ কবি ভাবছে যে আমি বলতে চাই যে সকালটা হচ্ছে মৃদু মন্দময় এবং হচ্ছে শীতল, কিন্তু তার শব্দের ব্যবহার এরকম যে সকালটা হয়ে গেছে খরতাপ ও রৌদ্রময়
একটা সকাল, এরকম তিনি বলে ফেলেছেন তার শব্দের অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে। আর এই ভাবনার সঙ্গে, কবির ভাবনার সঙ্গে যখন বাস্তবতার সময় সাংঘর্ষিক হয়ে পড়ে, তখনই কিন্তু যে পাঠক তার উপলব্ধি করতে সমস্যা হয়, এবং এটাকে আপনি বলতে পারেন এটা একটা উপলব্ধির সম্পর্ক।